আওয়ামী লীগ শুধু প্রকাশ্যেই আসছে না, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিচ্ছেন আওয়ামী লীগপন্থীরা। গুনে গুনে 4টি অপরাধের কারণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি খ্যাত অধ্যাপক কার্জন বলেন, ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি সংবিধান লঙ্ঘন, আরেকটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করায়, এবং ডক্টর ইউনূস ইউএসের সঙ্গে যেসব চুক্তি করেছে সেসব চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে। তিনি বলেন, আরেকটি মামলা আমি করব, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি ভাঙচুর নিয়ে। সেখানে যে দুষ্প্রাপ্য ডকুমেন্ট ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটি দেশি বিদেশি কার ইন্ধনে বারবার ভাঙা হলো এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটা হতে দিলেন, সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল না, সেটা নিয়ে একটা মামলা করব। 1.5 বছরে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে উল্লেখ করে কার্জন বলেন, গত 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অস্বাভাবিক বিষয়। এই সংক্রান্ত বিবিসির একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 133টি অধ্যাদেশের মধ্যে 132টি অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী কোনো শিক্ষক যখন এমন হুঁশিয়ারি দেন, তখন বিষয়টি আর কম গুরুত্বপূর্ণ থাকে না। বিশেষ করে বিএনপি সরকারের মধ্যেও ইউনূস সরকার নিয়ে বেশ বিব্রত বোধ খেয়াল করা যাচ্ছে। প্রধান প্রসিকিউটর পদ থেকে বাদ দেওয়া হয়েছে তাজুল ইসলামকে, আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিজের করে নেয়া, কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে ইউনূসের নিয়োগকৃত ডক্টর আহসান এইচ মনসুরকে বিদায় করে দেওয়া, সবকিছুই যে একই সূত্রে গাঁথা সেটা পরিষ্কার। এই সুযোগে ডক্টর ইউনূসের প্রতি ক্ষোভ রাগটা ক্যাশ করে নিতে নতুন উদ্যমে মাঠে নেমেছে যেন আওয়ামী লীগ। প্রশ্ন হলো, সত্যিই কি ডক্টর ইউনূসকে মামলায় ফাঁসানো যাবে, কিংবা ইউনূস কি এমন কিছু করে গেছেন যার ফলে তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে জেলে ভরে দেওয়া যাবে? দেশকে কেমন শাসন করেছেন আসলে ভদ্রলোক? বিশ্লেষণ কি বলে দেখা যাক। ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন, তখন দেশের মানুষের প্রত্যাশা ছিল পাহাড় সম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একজন নোবেল জয়ীকে ত্রাণকর্তা হিসেবে দেখেছিল সবাই। কিন্তু গত 18 মাসের শাসনকালের ময়না তদন্ত করতে গেলে দেখা যায় চিত্রটা বেশ হতাশাজনক। দেশ পরিচালনার ক্ষেত্রে ইউনূসের নিজের একচ্ছত্র আধিপত্য এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এখন প্রবল। খোদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে বোমা ফাটিয়েছেন। তিনি জানিয়েছেন, ডক্টর ইউনূস দেশে ফেরার পর বিমানবন্দরে বসেই 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বসে নিজের ইচ্ছে মতো উপদেষ্টাদের খসড়া তালিকায় কাটছাট করেছিলেন। নিজের পছন্দের এনজিও কর্মীদের ঢুকিয়েছিলেন সেই তালিকায় এবং বাদ দিয়েছিলেন অনেককে। শুধু তাই নয়, ইউনূস সরকারের পুরোটার সময় বঙ্গভবনে রাষ্ট্রপতি এক প্রকার অদৃশ্য কারাগারে বন্দী ছিলেন বলেও অভিযোগ রয়েছে। অর্থাৎ শুরু থেকেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়কে পাশ কাটিয়ে নিজের বলয় তৈরি করে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন ডক্টর ইউনূস। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে মানবাধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, সেই মানুষের জীবনের নিরাপত্তাই তারা দিতে পারেননি। বিশ্লেষকদের মতে গত 1.5 বছরে দেশে মবক্রেসি বা উন্মত্ত জনতার শাসন কায়েম হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী স্রেফ মব ভায়োলেন্স বা গণপিটুনিতে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। প্রকাশ্য দিবালোকে মানুষকে পুড়িয়ে মারা, ধর্ম অবমাননার ধোঁয়া তুলে পিটিয়ে হত্যার মতো বিভৎস ঘটনাগুলো ইউনূস সরকারের মানবাধিকারের চরম ব্যর্থতার দলিল হয়ে আছে। ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে উল্টো দেশকে চরমভাবে বিভক্ত করার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে ডেভিল হান্ট বা দানব নিধনের নামে তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীকে ঢালাওভাবে জেলে ভরে রাখার মতো ঘটনা ঘটেছে। জামিন পাওয়ার মতো মৌলিক মানবাধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছিল, যা খোদ জাতিসংঘের চোখেও মানবতা বিরোধী অপরাধ। ডক্টর ইউনূসকে বলা হতো গ্লোবাল প্লেয়ার বা আন্তর্জাতিক খেলোয়াড়। তার বৈশ্বিক ভাবমূর্তির কারণে অনেকেই ভেবেছিলেন আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশ এবার বাজিমাত করবে, কিন্তু বাস্তবে দেখা গেছে তার উল্টো চিত্র। 1.5 বছরে কূটনৈতিক স্থবিরতা চরমে পৌঁছেছে। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলেও আমদানি নির্ভরতা ভারতের সঙ্গে কমানো যায়নি। উল্টো কথার বাণে সম্পর্ক আরো বিষিয়ে তোলা হয়েছে। ভিসা জটিলতায় পড়ে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এমনকি পশ্চিমা দেশগুলোও বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন করে দিয়েছে। সবচেয়ে বড় ব্যর্থতা এসেছে রোহিঙ্গা ইস্যুতে।
কথা ছিল রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবেন, কিন্তু উল্টো নতুন করে আরো লাখ দুয়েক রোহিঙ্গা দেশে ঢুকে পড়েছে। আরাকান আর্মির আগ্রাসন এবং সীমান্তে চরম নিরাপত্তাহীনতা প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূস কতটা প্রভাবহীন ছিলেন। অর্থনৈতিক খাতে কিছুটা শৃঙ্খলা ফেরানোর সাময়িক কৃতিত্ব হয়তো এই সরকার পাবে। রেমিটেন্স প্রবাহ বেড়েছে, ব্যাংক খাতে সংস্কারের চেষ্টায় রিজার্ভ $33 বিলিয়ন উন্নীত হয়েছে বলে সরকার দাবি করেছে। কিন্তু মুদ্রার উল্টোপিঠও বড্ড ভয়ঙ্কর। 1.5 বছরে সরকারের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 24 লাখ কোটি টাকায়, যার অর্ধেকই বিদেশি ঋণ। দৃশ্যমান কোনো উন্নয়ন না করেই মাত্র 1 বছরে 2.5 লাখ কোটি টাকার ঋণ কেন নেওয়া হলো, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। দেশে বিদেশি বিনিয়োগ তলানিতে এসে ঠেকেছে, বেকারত্ব বেড়েছে জ্যামিতিক হারে, শিল্প কারখানার বেহাল দশা এবং গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। যে বিষয়গুলো ডক্টর ইউনূসকে সবচেয়ে বেশি আইনি ঝুঁকিতে ফেলতে পারে তা হলো দুর্নীতির চাঞ্চল্যকর সব অভিযোগ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়েবের বিরুদ্ধে বিটিসিএল এর 5G অপটিক্যাল ফাইবার প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। 65 কোটি টাকার প্রকল্পকে ফুলিয়ে ফাঁপিয়ে 326 কোটি টাকার রূপ দেওয়া হয়েছিল। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই দুর্নীতির অনুসন্ধান থামাতে খোদ প্রধান উপদেষ্টার দপ্তরকে ব্যবহার করে দুর্নীতি দমন কমিশনের প্রধানকে তলব করে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে ফয়েজ দেশ ছেড়ে পালিয়েছেন। শুধু তিনি নন, দুর্নীতিতে নাম জড়িয়েছে খোদ প্রভাবশালী উপদেষ্টাদেরও। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট থাকার খবরও গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, যা এই সরকারের দুর্নীতির স্বরূপ উন্মোচন করে দেয়। সব মিলিয়ে ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসনামলকে বিশ্লেষকরা 10-এ মাত্র 3 নম্বর দিচ্ছেন, অর্থাৎ 5 নম্বরও না। যিনি এসেছিলেন দেশের ত্রাতা হয়ে, তিনি বিদায় নিচ্ছেন একরাশ প্রশ্ন আর বিতর্ক সঙ্গী করে। সাংবিধানিক লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিতর্কিত চুক্তিগুলো নিয়ে এখন যে মামলার প্রস্তুতি চলছে তা নিছক রাজনৈতিক বাগাড়ম্বর নয়। বিগত 18 মাসে ঘটে যাওয়া গুম, হত্যা, মব ভায়োলেন্স, সীমাহীন দুর্নীতি এবং বিচারহীনতার সংস্কৃতির একটি যৌক্তিক আইনি পরিণতি হিসেবে দেখছেন অনেকে। আওয়ামী লীগ এবং তাদের সমমনারা এখন সেই পুঞ্জীভূত ক্ষোভকেই আইনি লড়াইয়ের ময়দানে নিয়ে আসতে চাইছেন। ডক্টর ইউনূস সত্যি এসব মামলায় ফেঁসে যাবেন কিনা, নাকি তার বৈশ্বিক প্রভাব তাকে রক্ষা করবে, তার উত্তর হয়তো সময়ের কাছেই তোলা রইল। তবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি থেকে তিনি এখন দেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত এক চরিত্রে পরিণত হলেন কিনা, এমন প্রশ্নই আসছে নানা মহল থেকে। এখন শেখ হাসিনা কবে ফিরবেন, আওয়ামী লীগ নেতারা কবে ফিরবেন, সে নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। আমি এখন এই নিয়ে কোনো কথা বলবো না এই কারণে, কারণ খলিলুর রহমানের কালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা, এবং অমিত শাহ এবং অজিত দোভাল পরপর 2 দিন। এখন আজকে রাত্রিরে খলিলুর রহমান প্লেন ধরছেন, আজ রাতে ভারতে থাকবেন, তারপর সকালবেলাতে উনি ওনার যথারীতি কাজকর্ম শুরু করবেন। খলিলুর রহমান তাকে যেটা বলা হয়েছে যে আপনি প্রথম 2টো পয়েন্ট, 10টা পয়েন্টের প্রথম 2টো পয়েন্ট আপনি বাদ দিয়ে 3 নম্বর পয়েন্ট সেটা নিয়ে আপনি আলোচনার জন্য আমাদের অবগত করার জন্য আনছে। সেটা হচ্ছে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে আপনারা যে দূরত্ব বাড়ানোর যে প্রক্রিয়া, সেটা সম্পর্কে আপনারা জানাচ্ছেন। কিন্তু 1 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিতে হবে, আইসিটি দিয়ে মামলা করা হয়েছে, এবং 2, তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে দিতে হবে। এই 2টো জিনিস আগে আপনাকে লিখিতভাবে সরকারের পক্ষ থেকে নিয়ে আসতে হবে অ্যাজ আপনার ফরেন মিনিস্টার। আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, তার মানে ফরেন মিনিস্টার। আপনি যখন এখন বিএনপির ফরেন মিনিস্টার, তাহলে ফরেন মিনিস্টারের দায়িত্ব হচ্ছে এইগুলোকে সরকার টু সরকার জানানো। অতএব এই দায়িত্বটা আপনার ওপরেই পড়েছে। এবার কালকে খলিলুর রহমান বৈঠকের পর, কাল পরশু বৈঠকের পর কি দস্তাবেজ যদি দেন এবং কি আলোচনা হয়, তারপরে আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবর্তন নিয়ে তখন কথা বলবো। তার আগে
কথা বলবো না, আমি ঠিক করে নিয়েছি। কারণ সলিড তথ্য যদি আমার কাছে না থাকে তাহলে পরে আমি এমনি আমি কাগজ থেকে বলি, তাতেই আমায় দেখে দেয় গুজব অভ্যাস বলে। কাগজ ছাড়া যা বললে পরে তো আরো মুশকিল। এখন দুটো খবর আপনাদের আগাম দিয়ে রেখে দিই, পরে বিস্তারিত বলবো। সেটা হচ্ছে, এক হচ্ছে যে মায়ানমার সরকার তারা কনগ্রাচুলেট করেছে খলিলুর রহমানকে, তারেক রহমানকে না। আবার আরাকান আর্মি পৃথকভাবে কনগ্রাচুলেট করেছে খলিলুর রহমানকে। এর পেছনে রহস্য কি, কেন করলো, সেটা আমি পরের ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওতে তাহলে অনেক লম্বা হয়ে যাবে, এখানে অনেকগুলো প্রসঙ্গ আছে। দ্বিতীয় হচ্ছে, এই যত পুলিশ মারা হয়েছে না, যেটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, 27 জন সমন্বয়কের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে তারেক জিয়ার সরকার, তারেক রহমানের সরকার বলা যায়। এখন সেই মামলার গতি প্রকৃতি, কারা কারা আছেন সেখানে, বলেছিলেন ল্যাজমোটা সমন্বয়ক সব, তারা কেউ পার পাবে না। পরবর্তী যে সরকারি এসে বসুক, সে হাসিনা সরকারি বসুক বা অন্য যে কোনো সরকার এসে বসুক, ভারতবর্ষ ছাড়বে না, এদের কাউকে ছাড়বে না, কারোর রেহাই নেই। আমি কিন্তু বরাবর বলে গেছি, তখন আপনারা নানান কথা লিখেছেন, আমি আজকাল আপনাদের কথা কানে দিই না। কারণ আপনাদের প্রধানমন্ত্রী একটা কথা আমাকে বলেছেন, শোনো, যে গাছে ফল ধরবো সেই গাছই লোকে ঢিল মারবো, সুতরাং ওই সবে কান দিও না, তুমি তোমার কাজ করে যাও। তাহলে আমি আমার কাজ করে যাচ্ছি। এবার আর একটা খবর আপনাদের দিই, এই দুটো খবর তারপরে বিস্তারিত ভাবে আমি দেবো। একটা হচ্ছে সমন্বয় 27 জন কারা এবং তাদের বিরুদ্ধে কি কি মামলা হতে যাচ্ছে, আর খলিলুর রহমানকে কেন মায়ানমার সরকার এবং ওই আমরা আরাকান আর্মি কনগ্রাচুলেট করলো, তার পেছনের কাহিনীটা বললো পরবর্তী ভিডিওতে। আজকে আমি এখন আলোচনা করব, সেটা হচ্ছে একদিন ধরে পাকিস্তানকে খুশি করছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার তার ভারতকে খুশি করার পালা। ভারতকে খুশি করতে গিয়ে তিনি এমন একটা বোমা ফাটিয়েছেন যে পাকিস্তান প্রায় রসাতলে যাওয়ার জোগাড়। সেটা আবার আমাদের কাগজেই বেরিয়েছে। এই দেখুন আজকের কাগজ, আজকের কাগজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, ভালো করে দেখে নিন। 26শে ফেব্রুয়ারি, আনন্দবাজার পত্রিকা, তলায় কি লেখা আছে, ট্রাম্পের নতুন দাবিতে পাকিস্তানের অস্বস্তি। দেখে নিন ভালো করে, ট্রাম্পের নতুন দাবিতে পাকিস্তানের অস্বস্তি। এখন ট্রাম্প দাবি করেছেন কি, ট্রাম্প অদ্ভুত রকম দাবি করেছেন। অন্তত 80 বার তো ভারতের ফেলেছেন, মানে বিমান ফেলেছেন, ভারতের যুদ্ধ থামিয়েছেন 80 বার বলেছিলেন অন্তত উনি, আর 11টা প্লেন পড়েছে সেটাও উনি বলেছেন। এইবারে যেটা উনি দাবি করেছেন সেটা নতুন, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি 25শে ফেব্রুয়ারি, তার হস্তক্ষেপেই যে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষে বিরতি টেনেছিল, এই দাবি অন্তত 80 বার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ব্যাপারে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন আমেরিকা হস্তক্ষেপ না করলে অন্তত 3.5 কোটি মানুষের মৃত্যু হতো। ভাবুন, ট্রাম্পের যুদ্ধ থামানোর দাবি অতীতে বারবার খারিজ করেছে ভারত, যদিও শরীফ আমেরিকার প্রেসিডেন্টকে প্রকাশ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দিয়েছেন। ফলে ট্রাম্পের আজকের দাবিতে শরীফেরই মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফেরই মুখ পুরল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা। তাদের ব্যাখ্যা, 4 দিনের অপারেশন সিঁদুরে ভারত ঠিক কতটা এগিয়েছিল তা ট্রাম্পের কথাতে পরিষ্কার হয়ে গিয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরে 1 বছর পূর্ণ করেছেন ট্রাম্প, সেই উপলক্ষে সে দেশের কংগ্রেসের বক্তৃতা দিচ্ছেন তিনি। সেখানে তার দাবি এই 1 বছরে তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন। ভারত পাকিস্তান ছাড়াও এই তালিকায় রয়েছে ইসরায়েল হামাস, ইসরায়েল ইরান, মিশর ইথিওপিয়া, সার্বিয়া কোসাভো, রোয়ান্ডা গণপ্রজাতন্ত্রী কঙ্গো, আর্মেনিয়া আজারবাইজান এবং কম্বোডিয়া থাইল্যান্ড। কোনোটাই আদতে কিছু হয়নি। ভালো। ট্রাম্প বলেন
দেশে ও বিদেশে আমেরিকানদের নিরাপত্তা ফিরিয়ে আনার ব্যাপারে আমরা গর্বের সাথে কাজ করেছি। প্রথম 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি আমি। পাকিস্তানে ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হতে পারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমায় বলেছেন আমি হস্তক্ষেপ না করলে 3.5 কোটি মানুষ মারা যেত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রথম যুদ্ধটি থামানোর জন্য আমার প্রশাসন কাজ করে চলেছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হত্যাকাণ্ড চলছে। এই সময় প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতোই না। মানে যখন এর আমলের কথা বলছেন উনি, বাইডেনের আমলের কথা বলছেন। ট্রাম্প এদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক প্রবীণ সেনাকে সম্মানিত করেছেন, বলেছেন আমি সবসময় রাষ্ট্রীয় সম্মান চেয়েছি, কিন্তু আমাকে জানানো হয়েছে আমি নিজেকে জানাতে পারিনি। এখানটা কি লিখেছে আমি বুঝতে পারছি না, এখানটা লেখাটা ভুল হয়েছে। কিন্তু আমাকে জানানো হয়েছি আমি নিজেকে তা দিতে পারি না। মানে আর কি বলতে চেয়েছে কাগজ আমি ধরতে পারছি না। গত 10 মে অপারেশন সিঁদুরের 4 দিনের মাথায় সমাজ মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছিলেন ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে আমেরিকার মধ্যস্থতায়। তিনি আরো দাবি করেন দুই দেশের উপরে 200% আমদানির শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি, তাতেই যুদ্ধ থামে। ভারত অবশ্য এই দাবি অস্বীকার করে এসছে। দাবি করেছে দুই দেশের ডিরেক্টর জেনারেল, মানে এটা বন্ধ করেছে দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন। তারা সরাসরি কথাবার্তা বলে যা দেখানো হয়েছে টিভিতে সেই অনুযায়ী যুদ্ধ থামানো হয়েছে। এটা হচ্ছে ভারতের বরাবরের যেটা বক্তব্য, সেই বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। এই যে নতুন করে উনি দাবি করলেন 3.5 কোটি মানুষ মারা যেত, তাতেও কিন্তু ভারতবর্ষ কোন রকম প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্পের কোনো কথাতেই আজকাল কোনো প্রতিক্রিয়া জানানো হয় না, এটা একদম সঠিক। ট্রাম্প যা বলেন তার উল্টো তিনি করেন, আর যা করেন সেটা উনি বলেন না। উনি রাত্রিবেলা শোন, মাঝরাতে একটা চিন্তা হয়, উঠে তিনি সমাজবাদ করে লিখে ছেড়ে দিলেন। তার যে প্রতিফলন কিভাবে সারা বিশ্বে পড়তে পারে, তিনি মানে বিশ্বের সব থেকে বড় শক্তিশালী রাষ্ট্রের একজন প্রধান, তার একটা বক্তব্য কোথায় গিয়ে যেতে পারে প্রতিক্রিয়া, সেটা উনি ভাবেন না। উনি বলে দেন, ওনার মতো করে বলে দেন। এবারও বলেছেন 3.5 কোটি মানুষ মারা যেত, কখনোই এটা সত্য নয়। যদিও ভারত মুখে কিছু বলবে না, কিন্তু আমরা জানি এটা ট্রাম্পের আর একটা গুণ, সেটা হচ্ছে ভারতকে এখন একটু সন্তুষ্ট করার ব্যাপার আছে। ভারত এফটিএ ডিল এগিয়ে আসছে, আর এফটিএ যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ ট্রাম্পকে গভীর গাড্ডায় ফেলে দেবে। আর মোদিজি এটা নিয়ে কোনো কথা বলছেন না, ফলে এখন ট্রাম্প বাবু পড়েছেন মুশকিলে। তো প্রথম যেটা আমি বললাম আপনাদের যে খলিলুর রহমানের সঙ্গে কালকে পরশু 2 দিন মিটিং আছে, এই দুটো মিটিং এর পর কি পরিস্থিতি হয় এবং ওই 2 পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট নাম্বার 2 এই দুটো নিয়ে কি জবাব খলিলুর রহমান নিয়ে আসেন, তার উপরে শেখ হাসিনার ফেরা না ফেরা নিষ্পত্তি হচ্ছে। তবে এটা নিশ্চিত জানুন যে ভারতবর্ষ তার সুরক্ষা নিশ্চিত না করে শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশে পাঠাবে না। 100% নিরাপত্তা নিশ্চিত করা হলে তারপরে উনি ফেরত পাঠাবেন। তার আগে যা ব্যবস্থা হচ্ছে হোক না, সেগুলো হতে থাকুক, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার বিরুদ্ধে সমস্ত যত আইনি ব্যাপারগুলো আছে সেগুলোকে সরলীকরণ করতে হবে বা উঠিয়ে দিতে হবে। যে কোনো একটা, যদি আইসিটির যদি যে তাজুল ইসলাম তাকেই যদি সরিয়ে দেয়, চিফ প্রসিকিউটর যিনি প্রথম এই মামলাটা করেছেন, তাকেই যদি অবৈধ ঘোষণা করে সরিয়ে দেওয়া হয়, তাহলে মামলা থাকেটা কি? 12 তারিখ আপনাদের সংসদ বসছে, সেই সংসদে এটা যদি উত্থাপন না হয় তাহলে অলরেডি এটা বাতিলই হয়ে যাবে। কারণ সেই দিকেই যাচ্ছে ব্যাপারটা, দেখা যাক, হয়তো সেই উত্তরটাই হয়তো উনি নিয়ে আসবেন, এটা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তবে ট্রাম্পের যে খবরটা আমি বললাম সেটা কিন্তু এই আমি কাগজ দেখে বললাম ভাই, এই কাগজ দেখে বললাম, যেটা আপনারা দেখালাম। আমাকে আবার গুজববাজ বলবেন না, গুজববাজ যদি বলেন তাহলে এই ডোনাল্ড ট্রাম্পকে বলবেন, তিনি যেটা বলেছেন। 1.70 কোটি 3
3.5 কোটি লোক মানুষ মারা যেত। আমায় বলবেন না ভাই, আমি আগে থেকে বলে দিচ্ছি, হাত তুলে দিচ্ছি ভাই, আমায় বলবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।